হ্যালো। তো আবার মোটামুটি অল গিয়ার্ড আপ, বুঝতেই পারছো। আরেকটা নতুন রাইড শুরু হতে চলেছে। এই যে ইন্দ্রনীল, আমরা এখন স্টার্ট করছি আমাদের হায়দ্রাবাদের আস্তানা থেকে আমাদের এবারের গন্তব্য হাম্পি। আমরা এবার একটু ছন্দপতন ঘটিয়েছি। আমরা সাধারণত নাইট রাইড করি না। এখন 2:10-15 মতো বাজে, তাই তো? 2:10 তো 2:10 আমরা এত তাড়াতাড়ি কিন্তু এর আগে কোনো দিনও বেরোইনি। সাধারণত ওই 2:30, 3টে, 3:30 মানে এরকম নাগাদ বেরোই আমরা। তো যাই হোক, অনেকটা তাড়াতাড়ি বেরোচ্ছি। বেসিক্যালি আমাদের হাতে খুব কম সময়। তো যাই হোক, এখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করব না, চলো জার্নি স্টার্ট করা যাক। রাতের অন্ধকারে আর সেরকম কিছু ভিডিও করা হবে না, করবও না। মূলত আমাদের রাতের অন্ধকারে মানে গাড়ি না থামিয়ে যতটা পৌঁছানো যায়, যতটা এগোনো যায় এরকম ইচ্ছা। চলো এগোনো যাক, শুরু করা যাক আরেকটা নতুন যাত্রার গল্প। হায়দ্রাবাদের বাড়ি থেকে আমাদের হাম্পি 379 কিলোমিটার, গুগল বলছে নন স্টপ চললে 8 ঘন্টায় পৌঁছানো যায়। তো সেই হিসেবে আমরা মোটামুটি ধরে নিয়েছি সকাল 11টার মধ্যে ঢুকবো হয়তো হাম্পিতে। হায়দ্রাবাদ থেকে বেরিয়ে আমরা গাছিবৌলি জাংশন থেকে ওআরআর আউটার রিং রোডে সার্ভিস রোডটা ধরে, যেহেতু আমরা 2 হুইলারে আছি, সার্ভিস রোড ধরে এগিয়ে NH44 এর উপরে উঠেছি। এখন কিন্তু চিলিং কোল্ড, রীতিমতো আমার হাত নাক মানে একদম কাল ঠান্ডা হয়ে গিয়েছে। হায়দ্রাবাদ থেকে বেরিয়ে আমরা মোটামুটি 70 কিলোমিটার মতো এসেছি। হায়দ্রাবাদ থেকে বেরিয়ে ওআরআর সার্ভিস রোড ধরে সোজা এগিয়ে হিম্মত সাগর লেক পেরিয়ে তারপরে আমরা নিয়েছি NH44। ওকে, সো NH44 ইজ অলসো কার্নুল রোড। তো কার্নুল এখান থেকে আর 150 কিলোমিটার মতো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 150 কিলোমিটার মতো, আর এখান থেকে আমাদের হায়দ্রাবাদের যে বাড়ি সেখানে দেখাচ্ছে হচ্ছে এক্স্যাক্টলি 70 কিলোমিটার। তো 70 কিলোমিটার মতো এসেছি। এখন কটা বাজে গো? 3:20। তো 3:20 বাজে, মানে এক্স্যাক্টলি বলা যেতে পারে 1 ঘন্টা 10 মিনিট মতো হয়েছে আমাদের সময়। তো এই হচ্ছে আপডেট। তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো আমার ঠান্ডা আবার লেগে গেছে। মানে আমরা যে ওয়ারাঙ্গল গেলাম সেখানে ওই ভিজে জুতো পরে আমার ঠান্ডা লেগেছিল, এবং সেই ঠান্ডাটা মানে পুরোপুরি আর কি খতম হয়নি কিনা, এখন আমার আবার ঠান্ডা লেগে গেছে। হায়দ্রাবাদে ঠান্ডার ঠ অবধি নেই এখন, মানে এই ওআরআর ধরার পর থেকে মানে রীতিমতো মানে আই ওয়াজ ফ্রোজেন লিটারালি। যদিও আমি এটা মানে এক্সপেক্ট করেছিলাম, যেহেতু হালকা হালকা ঠান্ডা লাগছিল, মানে ঘরের মধ্যে থাকলে ঠান্ডা লাগছে না, কিন্তু বারান্দায় দাঁড়ালে এটসেট্রা, রাত্রে সন্ধ্যাবেলার দিকে বাইরে বেরোলে ঠান্ডা লাগছিল। তো গাড়ি চললে অবভিয়াসলি মানে দ্বিগুণ তিনগুণ ঠান্ডা লাগবে, সেটা আমি এক্সপেক্ট করেই আমি কিন্তু থার্মাল লেয়ার পরে নিয়েছিলাম। ইন্দ্রনীল পরেনি, কারণ ওর যেহেতু মেশ জ্যাকেট নয়, ওর লাগছিলও না থার্মাল লেয়ার। এখন এই যে উপরে উইন্ডচিটার, পিছু উইন্ডচিটার অ্যাজ ইন যে আমাদের রেনকোটটা আছে সেটাই। তো চলো আবার বেরোনো যাক। এখনও অবভিয়াসলি আলো ফোটেনি, এখানে আলো ফুটতে অনেকটা সময় লাগে। তো 7টার আগে অন্তত আলো ফুটছে না। দেখা যাক। আমরা একটু চাটা খেলাম এখন, এই যে আমার পেছনে দোকান, চাটা খেলাম, খেয়ে আমরা আবার বেরোচ্ছি। চলো এবার আবার বেরোনো যাক আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। কৃষ্ণা নদী ক্রস করে আমরা তেলেঙ্গানা থেকে কর্ণাটকে ঢুকে গেছি বেশ কিছুক্ষণ। আমরা মোটামুটি 4.5 ঘন্টা ধরে 215 কিলোমিটার মতো রাস্তা এসেছি, বেশ ভালো এসেছি। তো এখন বেসিক্যালি আমাদের খুব আগে বেরোনোর প্রধান কারণ হলো আমাদের ঘুম আসছিল না রাত্রিবেলা, যথারীতি যা হয় প্রত্যেকবার। তো ইন্দ্রনীল বলল যে আমাদের যেহেতু সময়টা কম, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, তো চলো বেরিয়ে যাই। তো আমরা বেরিয়ে গেলাম।
ফলে রাত্রিবেলা ঘুমানো হয়নি। এখন একটা মন্দির চত্বরে দাঁড়িয়েছি, এই যে মন্দির চত্বর, আর ওই যে দূরে ইন্দ্রনীল নাক মুখ ঢেকে ঘুমানোর চেষ্টা করছে একটু। তো একটু বসে ন্যাপ নিয়ে নিই, হালকা ন্যাপ নিয়ে আবার আমরা বেরোবো। দেখি মোটামুটি আধা ঘন্টা তো অন্তত ব্রেক নেবই, নিয়ে তারপরে আবার আমরা বেরোবো। আমরা কিন্তু এখন NH44-এ নেই, আমরা এখন NH167-এ আছি। আমাদের ডেস্টিনেশন হাম্পির একটা হোটেলে আমরা একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করে রেখেছি ফ্রম মেক মাই ট্রিপ অ্যাকচুয়ালি। তো সেই এক্স্যাক্ট লোকেশনটা আমাদের এখনও দেখাচ্ছে 182 সামথিং, হ্যাঁ 182 বা 3 এরকম কিছু কিলোমিটার্স, আর টোটাল সময় দেখাচ্ছে 3 ঘন্টা 54 মিনিট। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, কারণ এখন অবভিয়াসলি আলো ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশ আলোকিত হয়ে গিয়েছে। এখনও সূর্যদেবের দেখা আমরা পাইনি, কিন্তু যেহেতু আলো ফুটছে যানজট বাড়বে, যানবাহন বাড়বে রাস্তায়, এবং ন্যাচারালি আমাদের স্পিডও অনেক কমবে। তো ইটিএ দেখাচ্ছে এখন 10:30। তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই, তার আগে একটু খানিকক্ষণ ন্যাপ নেওয়া প্রয়োজন। খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলতে শুরু করেছি এবং এখন ব্রেকফাস্ট করছি। দিস ইজ আপ্পি और পানিয়ারাম। তো উই আর নাও হ্যাভিং আওয়ার ব্রেকফাস্ট। এরপরে আর বেশিক্ষণ বাকি নেই বলছি, 155 কিলোমিটার বাকি আছে। যেরকমটা বললাম, এখন আমাদের স্পিড তো স্লো হয়ে যাবে, তো স্লো হয়ে গেছে অলরেডি। নাও লেটস সি আর কতক্ষণে পৌঁছোই। আমরা মোটামুটি গত 15 কিলোমিটার ধরে এই রকম মাঝে মাঝে ডাইভারশনস আছে, তারপর খারাপ রাস্তা, এরকম রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রায়চুর রোড। আমরা যে NH167-এর উপরে ছিলাম, যেখানে খেলাম, তো তার কিছু বাদেই, আর কয়েকশো মিটার বাদেই আমাদেরকে বাদিক নিতে হলো, দ্যাট ইজ রায়চুর রোড। তো এই রায়চুর রোডটা যখন নিলাম তখন গুগল দেখালো সোজা 85 কিলোমিটার্স। তো সেই রাস্তাটা ঢোকার পর থেকেই এরকম একটু খারাপ রাস্তা দেখা যাচ্ছে। এতক্ষণ কিন্তু যে NH44 বেরোনোর পর আর কি, যে NH44 এবং তারপরে NH167টা নিলাম, এই দুটোর কন্ডিশন কিন্তু খুব খুব ভালো। তো বেশ একটা স্মুথ জার্নি এতক্ষণ অবধি হয়েছে আমাদের। এবার দেখা যাক যে এই ডাইভারশনস, রাস্তার কাজ, এগুলো কতক্ষণ আমাদের সঙ্গ দেয়, তাহলে মোটামুটি একটা বেটার এস্টিমেট দিতে পারবো তোমাদেরকে যে কীরকম টাইম এই রাস্তাটা পার্টিকুলারলি ধরতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছেছি তুঙ্গভদ্রার তীরে। এই সেই তুঙ্গভদ্রা, যার তীরে এই সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য দেখতে আমাদের এত দূর আসা। আমাদের মহাকাব্য রামায়ণ এই দেশে অনেকগুলো রকমের আছে, অগুন্তি আঞ্চলিক রামায়ণও আছে। তবে এই জায়গার সাথে জড়িয়ে আছে সবচেয়ে বেশি পঠিত সংস্কৃত রামায়ণ, যা ঋষি বাল্মীকি রচনা করেছিলেন। এই বাল্মীকি রামায়ণ মোট 7টি খণ্ডে বিভক্ত, যার মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড একটি। এখন আমরা যে জায়গা পেরোচ্ছি, অর্থাৎ এই তুঙ্গভদ্রা নদী ও তার পার্শ্ববর্তী অঞ্চলই রামায়ণের কিষ্কিন্ধা, যার অর্থ বানরের রাজ্য।
এখানে ত্রেতা যুগে ছিল দণ্ডকারণ্য, যেখানে রামায়ণ অনুযায়ী রামের সহায়তায় অশুভ শক্তির বিনাশ হয়ে শুভর স্থাপনা হয়েছিল। যেরকমটা বেরোনোর সময় বলেছিলাম যে আমরা এখানে হাম্পিতে একটা এমএমটি থেকে দেখে মেক মাই ট্রিপ থেকে দেখে একটা হোটেলে র্যান্ডামলি বুক করে রেখেছিলাম টোকেন মানি দিয়ে। তো আমরা পৌঁছে গিয়েছি সেই হোটেলটায়। এই হোটেলটা বিরূপাক্ষ টেম্পলটা থেকে হাঁটা পথে, তো সেটা দেখেই মূলত আমরা বুক করেছিলাম। এটা হোটেল নয়, অ্যাকচুয়ালি হোমস্টে, দ্বারকা হোমস্টে। ওই নিচে একটু ছোট্ট একটা পার্কিংয়ের জায়গা আছে, বাইক পার্কিং করে দেওয়া যাবে। ওই যে ইন্দ্রনীল নিচে দেখাই, ওই যে বাইকটা পার্ক করছে। আর আমরা রুম পেয়েছি ফার্স্ট ফ্লোরে। এই দিকটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে এই সাইড দিয়ে গিয়ে একদম লাস্টের রুমটা। আমরা এসি রুম নিয়েছিলাম, তো দিস ইজ দ্য এসি রুম। খুবই ছোট রুমটা, কিন্তু পরিষ্কার মোটামুটি, তো সেই জন্য আমাদের কোনো কমপ্লেন নেই। আর একটা রাত্রের জন্য তো ঠিকই আছে। ওয়াশরুমটা একবার দেখি। ওয়াশরুম ইজ অলসো প্রেটি ফাইন, আই ক্যান সে। তো চলো, এই হচ্ছে রুম। রুমের ট্যারিফটা আমি এখনও জানি না, আমি ভিডিওর মধ্যে লিখে দেবো। তো এখন আমরা ঝটপট একটু হাত পা ধুয়ে বেরোবো। সামনেই বিরূপাক্ষ টেম্পল আছে। আজকে মূলত বিরূপাক্ষ টেম্পল আর ভিট্টালা টেম্পলটা দেখার ইচ্ছা আছে। এবার আমরা ঠিক করে এসেছিলাম যে আমরা অটো করে ঘুরবো। অটো চার্জেসটা অনেকটা শুনলাম এখানে এদের কাছ থেকে। তো দেখি বেরিয়ে অটো খুঁজে পাই কি না, আদৌ অটোতে ঘুরি না বাইক নিয়েই যাই, সেটা একটু দেখতে হবে। অ্যাকচুয়ালি মানে এই লোকালিটির মধ্যে আর কি যে সমস্ত এই দর্শনীয় স্থানগুলো থাকে, সেগুলো খুঁজে পেতে খুব অসুবিধা হয় গুগল ম্যাপের মাধ্যমে। তো সেই কারণেই মূলত আর কি অটোটা নেব এরকম চিন্তাভাবনা করে আমরা বেরিয়েছিলাম। ঠিক আছে, দেখা যাক। এখন অলরেডি 12টা বাজে, তো সেই কারণে মানে আজকে 12টা থেকে সন্ধ্যাবেলা 6টা অবধি, কালকে আবার ওই দুপুর 12টা 1টা অবধি। 12টা 1টার সময় আমরা এখান থেকে বেরোবো, দিয়ে হায়দ্রাবাদ পৌঁছাবো, এরকমটা ইচ্ছে আছে আমাদের। তো এই হচ্ছে প্ল্যান দুদিনের। সেই জন্যই বেরোনোর সময় বলছিলাম যে প্রচণ্ড কম সময় আছে আমাদের হাতে। তো চলো, আর বেশি কথা না বলে এবার শুরু করা যাক এক্সপ্লোরেশন। একটু কনফিউজ ছিলাম যে অটোতে যাব না বাইকে করে যাব। অটোতেই বেরোলাম আলটিমেটলি। তার একটা কারণ তো অলরেডি বলেছি যে মানে যেহেতু লোকালিটি এরিয়া, তাই জন্য গুগল ম্যাপে খুঁজে পাওয়াটা একটু চাপের। তো সেইটা একটা বড় ব্যাপার। আর একটা হচ্ছে আমাদের হাতে খুব কম সময় আছে, তো যতগুলো বেশি জায়গা দেখা যায় আর কি। আগে কিছু খেতে হবে। আমরা 7:30টার সময় ব্রেকফাস্ট করেছি, সারা রাত ঘুমোয় নি, তারপরে মানে নিউমেরাস কাপস অফ চা খেয়েছি। তো এইসবে আমাদের পেট মানে ভরে তো নিই, মানে প্রচণ্ড খালি, রীতিমতো গাফা খুলাচ্ছে এখন খিদেতে। তো এখন খাবার জন্য যাচ্ছি। আগে অটো নিয়েছি, অটো আমাদের 2000 টাকা নেবে আজকের জন্য। আজকে আমরা ঘোরা স্টার্ট করলাম এই এখন 12:15 মতো বাজে। সেই 12:15 থেকে ঘোরা স্টার্ট করলাম। তো যতক্ষণ আর কি সন্ধে একদম আলো নিভে যাবে না আর কি, ততক্ষণ ঘোরাবে। তো ওই 2000 টাকা নেবে। ম্যাঙ্গো ট্রি বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে, সেখানে এসেছি আমরা। ইন্টেরিয়ারটা খুব সুন্দর, এক্সটেরিয়ারটাও দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে লাঞ্চ আজকের। দিস ইজ নর্থ ইন্ডিয়ান থালি অ্যান্ড দ্যাট ইজ সাউথ ইন্ডিয়ান থালি উইচ ইজ উইথ ইন্দ্রনীল। চলো খেয়ে নিই, খিদেতে মাথা ফাতা ঘোরাচ্ছে রীতিমতো। যেরকমটা বললাম, আমরা ম্যাঙ্গো ট্রির সামনে আছি, মিষ্টি পান খাচ্ছি আমরা। এই যে পিছনে একটা পানের স্টল আছে।
এই যে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ইজ আউট অফ অর্ডার, তাই জন্য আমরা ওখানে বসতে পারিনি, ভেতরে বসেছিলাম। আমরা মাটিতে বসে খেয়েছি। চলো এবার বেরোনো যাক। একটা বড় পার্কিং আছে যেখানে আমাদের গাড়িটা মানে অটোটা অপেক্ষা করছে। এবার আমাদের এক্সপ্লোরেশন শুরু। এবার বডির ফিউয়েলিং হয়ে গেছে, এবার এক্সপ্লোরেশন শুরু। আমরা এখন বিজয় ভিঠ্ঠালা টেম্পল দেখতে যাচ্ছি। ভিঠ্ঠালা টেম্পল দেখতে যাচ্ছি, যেটা কিনা বিষ্ণুদেবের মন্দির। সো উই আর ইনসাইড। এটা প্রায় 2 কিলোমিটারের একটা জার্নি, যেটা কিনা হেঁটে আমরা যাব না, কারণ হেঁটে যাওয়া আসা করতে গেলে সময় চলে যাবে। তাই জন্য এই ব্যাটারি গাড়িগুলো আছে, আপ ডাউন, যেটা 20 টাকা করে টিকিট। এদিক দিয়ে ঢুকতে হবে না? কোথা দিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, ওটা টিকিট দেখাবে তবে ঢুকতে দেবে লাইনে, নাহলে ঢুকতে দেবে না, আমি জিজ্ঞেস করেছি। তো সেই জন্য আমরা টিকিট কেটেছি। এবার লাইনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে গাড়ি ধরতে হবে, ধরে মন্দিরের দিকে যেতে হবে। ওকে, নাও আওয়ার টার্ন। চলে এসছে গাড়ি। চলে এসছে ব্যাটারি চালিত গাড়ি। রাস্তাটা এনারা 2 কিলোমিটার বলছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা 2 কিলোমিটার হবে, বাট 1 কিলোমিটারের বেশি হবেই অবশ্যই। আর রোদ্দুরটা কিন্তু ভালোই এখন, যদিও বা জানুয়ারি মাস, কিন্তু মানে রোদ্দুরের এতটুকু তেজের কোনো খামতি নেই, তাই হেঁটে যাওয়াটা একটু টায়ারিংও খানিকটা। তবে যে পরিমাণ লাইন দেখছি, ফেরার সময় আমাদেরকে খুব সম্ভবত হেঁটেই ফিরতে হবে, কারণ ওই লাইনে অপেক্ষা করতে গিয়ে আরো এক্সট্রা টাইম চলে যাবে। ব্যাটারি চালিত গাড়িতে চড়ে আমরা চলে এসেছি বিজয় ভিঠ্ঠালা টেম্পলের এন্ট্রান্স গেটের সামনে। এই মন্দিরটায় টোটাল 3টে এন্ট্রান্স আছে। আম পড়েছি এটা যে মন্দিরে 3টে এন্ট্রান্স থাকার কারণ হচ্ছে যাতে একটা এন্ট্রান্স দিয়ে ঢুকে অন্য আরেকটা এন্ট্রান্স দিয়ে ভক্তরা বেরোতে পারেন, এবং ঈশ্বরের দিকে যাতে পিঠ করে না বেরোতে হয়। তো যাই হোক, এটা এখানে এটা বিষ্ণু মন্দির, এবং বিষ্ণুদেব এখানে ভিঠ্ঠালা রূপে পূজিত হন। এখানে আম, এই যে মন্দিরটা বিষ্ণুদেবের মন্দির, এটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ফিউ ইন ইন্ডিয়া যেখানে কিনা শুধুমাত্র বিষ্ণুদেব পূজিত হন। যেরকম বদ্রীনাথের মন্দির আছে, পুরীর জগন্নাথের মন্দির আছে, সেই রকম এটিও একটি। এই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে, বড় একটা গেট, এটাকে তোরণ, বাংলায় আমরা তোরণ বলি, তো এরাও তোরণ বলে। আম, এই গেটের যে স্ট্রাকচারাল যে ডিজাইনটা, এই ডিজাইনটা মানে দাক্ষিণাত্যে যে কোনো মন্দিরে এইরকম। তার একটা মানে অনেকগুলো কারণ আছে, আর তার একটা সব থেকে বড় কারণ হচ্ছে টু সিগনিফাই দ্য গ্রেটনেস অফ গড। মানে আমরা যখন ঈশ্বরকে ডাকি তখন আমরা আকাশের দিকে তাকিয়ে ডাকি, রাইট? তো সেইটাকে সিগনিফাই করে যে ঈশ্বরের অবস্থান উঁচুতে। পঞ্চদশ শতকে 1422 থেকে 1446 খ্রিস্টাব্দের মধ্যে দাক্ষিণাত্যের বিজয়নগর সাম্রাজ্যের নৃপতি দ্বিতীয় দেবরায়ের আমলে এই মন্দিরটি তৈরি করা হয়। তবে তখন কিন্তু শুধুই মন্দিরের গর্ভগৃহটা ছিল। এই যে সামনের চ্যারিয়েটটা বা রথটা দেখা যাচ্ছে, তার পিছনের যে মণ্ডপ মতো অংশটা, ওটা হচ্ছে গর্ভগৃহ। তো তখন শুধু সেটাই ছিল। তারপরে রাজা কৃষ্ণদেব রায়ের আমলে মহামণ্ডপ, সভা মণ্ডপ, রাঙা মণ্ডপ, কল্যাণ মণ্ডপ, উৎসব মণ্ডপ তৈরি হয়। এই যে বাঁদিকে যে মণ্ডপটা, এটা হচ্ছে মহামণ্ডপ বা মূল বসার জায়গা, যেখানে রাজা রাজরারা বসতেন এবং সভাসদরা আসতেন, ডিসকাশনস হতো, সেই জায়গাটা। এই সময়ে কিন্তু এই যে জায়গাগুলোর নাম বললাম, এইগুলো যে তৈরি হয়েছিল, এই সমস্ত মণ্ডপগুলো সবকটা আর্কিটেকচারের মধ্যে অভূতপূর্ব কিছু স্থাপত্য কীর্তির নিদর্শন পাওয়া যায়।
একটু আগে আমি বলছিলাম অভূতপূর্ব স্থাপত্যকর্মের নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে এই জায়গাটি একটি মিউজিক্যাল পিলার্স, যেটা ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন এই টেম্পলটার। এই যে মিউজিক্যাল পিলার্স গুলো, হেন কোনো বাদ্যযন্ত্র নেই যেটার আওয়াজ কিনা এই মিউজিক্যাল পিলার্স গুলো থেকে বেরোয় না। বাহমানি সালতানাতের আক্রমণের কারণে 10টা পিলার ধ্বংস হয়ে গিয়েছে, বাকি পিলার্স গুলো এখনো অক্ষত রয়েছে। এই মিউজিক্যাল পিলার্স গুলো থেকে কিরকম আওয়াজ হয় সেটা দেখার জন্য বিভিন্ন পর্যটক এখানে এসে হাত দিয়ে তো আওয়াজ করেছেনই, মানে আওয়াজ বের করার চেষ্টা করেছেন, এবং বিভিন্ন লোহার জিনিস, কাঠের জিনিস দিয়ে আঘাত করে আওয়াজ বের করার চেষ্টা করেছেন। তার ফলে প্রচুর পিলার্স ড্যামেজ হয়েছে। সেই কারণে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে একটা করে কিউআর ইনস্টল করা হয়েছে, যেটা স্ক্যান করে আওয়াজ শোনা যায়, কিন্তু এখন আর এতে হাত দেওয়া যায় না। আবার প্লে করো। বিজয়নগর সাম্রাজ্যের নৃপতি কৃষ্ণদেব রায় 1513 সালে কলিঙ্গরাজ প্রতাপরুদ্র গজপতিকে যুদ্ধে পরাস্ত করেন। সেখানে কোণারকের সূর্য মন্দিরে একই রকম রথের আদলের স্থাপত্য কীর্তি দেখে মুগ্ধ হন ও বিজয়নগরে ফিরে সেই মতনই বানান এই রথটি, যেখানে রথের সারথি হিসেবে ছিল গরুরের একটা মূর্তি। এই মন্দিরটা যেহেতু বিষ্ণুদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, তাই এখানেই গর্ভগৃহের সামনে ওই রথটা বসানোর সিদ্ধান্ত নেন। এই রথটি তৈরির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের উপরেই কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তুঙ্গভদ্রার তীরে বইটি। সম্রাট কৃষ্ণচন্দ্র দেব রায় এবং কলিঙ্গরাজ প্রতাপরুদ্রর কন্যা অন্নপূর্ণা দেবীর বিয়ের কাহিনীর এক অসাধারণ বর্ণনা পাওয়া যায় সেখানে। বেশ খানিকটা ফিকশন হলেও হাম্পিতে আসলে কিন্তু গল্পটা বেশ ভালোভাবে রিলেট করা যায়। আর আরো ভালোভাবে রিলেট করতে আমরা অবশ্যই এই মন্দিরের পিছনের দিকে তুঙ্গভদ্রার তীরে অবশ্যই যাব। এই রথের উপরের দিকে যে রংগুলো লেগে রয়েছে, এগুলো কিন্তু নতুন রং, পুরনো, আর এগুলো সমস্তটা ন্যাচারাল কালার। আমাদের দেশের কম বেশি সবকটি ঐতিহাসিক স্থানের মতন এই মন্দিরেও দেওয়াল জুড়ে বিভিন্ন ধর্মীয় কাহিনী ও সমসাময়িক সমাজের চিত্র লক্ষ্য করা যায়। এই যেমন দশাবতার দেখতে পাচ্ছি আমরা, কোনো কোনো জায়গায় রামায়ণও আছে। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে বিভিন্ন জীবিকা নির্বাহের উপায়, তখনকার দিনের বিভিন্ন জীবিকা নির্বাহের উপায় বিভিন্নভাবে, বিভিন্ন মূর্তির আকারে, বিভিন্ন ছবির আকারে, বিভিন্নভাবে প্রকাশ করা রয়েছে। এইগুলো কিন্তু ঐতিহাসিক দলিল, এক একটা মন্দির এক একটা ঐতিহাসিক দলিল। এই যে সামনে মন্দিরের একটা ক্ষুদ্র সংস্করণ দেখা যাচ্ছে, এরকম প্রতিটা মণ্ডপে আছে। এটি আসলে এই আর্কিটেকচারের প্ল্যান, যেটা কারিগররা আগে বানাতেন মূল মণ্ডপ বানানোর আগে। অভূতপূর্ব না? আমাদের এই বিজয়বিঠলা টেম্পল ঘুরে দেখতে 2 ঘন্টা মতো সময় লেগে গেছে। তো খুব স্বাভাবিকভাবে, মানে একটা এরকম এত সুন্দর, এত কালচারালি রিচ, এত হিস্টোরিক্যালি রিচ একটা জায়গা যদি জেনে বুঝে সুন্দরভাবে দেখতে হয়, তাহলে এতটা সময় লাগারই কথা। তো আমরা এখন তুঙ্গভদ্রার দিকে যাচ্ছি। এখান থেকে নাকি 100-150 মিটারই তুঙ্গভদ্রা নদীর পাড়ে যাওয়া যায়, তো আমরা সেখানে যাচ্ছি। তুঙ্গভদ্রার তীরে দাঁড়িয়ে রয়েছি আমরা। নিচে আর যাবো না, শরীরের শক্তি ক্রমশ ফুরোচ্ছে। এক রাত না ঘুমিয়ে কতক্ষণ আমরা ট্রাভেল করেছি? 10 ঘন্টা, 10 ঘন্টা একটু বেশি লেগেছে মনে হয়। যাই হোক, 10 ঘন্টা ট্রাভেল করে
তারপরে আবার 2 ঘন্টা ধরে হেঁটে এখন শরীরে শক্তি ফুরোচ্ছে। তাই দিনের যেটুকু অংশ বাকি আছে, বাকি কয়েকটা জিনিস আরও দেখতে চাই আমরা। আমরা এখন কুইন্স পাথের সামনে দাঁড়িয়ে আছি। তো এটা সম্বন্ধে খুব একটা বেশি ইনফরমেশন পাওয়া যায় না। এটা একটা ইন্দো ইসলামিক আর্কিটেকচার, যেটা ওই তুর্কি হামাম টাইপের শেপ আর কি বলা যেতে পারে। চলো ভেতরে ঢোকা যাক। হাম্পি অ্যাজ অ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাও তার মধ্যে ইনক্লুডেড। এটাও ধারণা করা হয় যে ওই পঞ্চদশ শতকের দিকেই হয়তো এটা পাওয়া গিয়েছিল। বেসিক্যালি খুব সম্ভবত এটা মানে বিজয়নগর সাম্রাজ্যের উপর যে দাক্ষিণাত্যের যে প্রভাব সালতানাতের, সেই প্রভাবটা অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট, আরও বেশি করে সিগনিফিক্যান্ট করে এই পার্টিকুলার স্ট্রাকচারটা। কুইন্স বাথ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হাজারা রামচন্দ্র টেম্পল। সেখানে এই যে আমার পিছনে স্ট্রাকচারটা, অ্যাকচুয়ালি দিস ওয়াজ বিল্ট বাই দেবারায়া টু অফ বিজয়নগর এম্পায়ার। তিনি এটাকে একটা প্রাইভেট মন্দির হিসেবে তৈরি করেছিলেন রয়্যাল ফ্যামিলির জন্য। অ্যান্ড দ্য হোল রামায়ণা ইজ ডেপিক্টেড ইন দ্য ওয়ালস অফ দিস particular structure. This is beautiful. Let's go inside. এই হাজার রামচন্দ্র মন্দিরটি রামচন্দ্রকে বিষ্ণুদেবের অবতার হিসেবে ধরে তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। যেমন একটু আগেও বললাম, এটি রাজ পরিবারের নিজস্ব মন্দির ছিল। এটি দেখে অতি সাধারণ মনে হলেও এটির মনোলিথিক আর্কিটেকচারাল স্টাইল একে কিন্তু অনন্য করে তোলে। এখানেও ভিট্ঠালা টেম্পলের মতো একটা কল্যাণ মণ্ডপ আছে, যা সম্ভবত শুধুমাত্র রাজ পরিবারের বিবাহের জন্য ব্যবহৃত হতো। নামটা হাজার রামচন্দ্র টেম্পল হলেও এখানে অবশ্যই সম্পূর্ণ রামের জন্ম থেকে পুরো রামায়ণ সমস্ত কিছু, মানে সীতাহরণ, কিষ্কিন্ধাকাণ্ড, রামের বনবাস, সমস্ত কিছু এখানে রয়েছে। কিন্তু এইগুলো ছাড়াও মানে রাম এবং রামায়ণ সম্পর্কিত সমস্ত ভাস্কর্য ছাড়াও এখানে কিন্তু ভীষণভাবে সামাজিক চিত্রগুলোও রয়েছে, যেটা আমি ভিট্ঠালা টেম্পলের ক্ষেত্রে বলছিলাম যে অন্য সমস্ত হিন্দু ঐতিহাসিক স্থানের মতো এই মন্দিরগুলোতেও কিন্তু ভীষণভাবে সেই সময়কার সামাজিক যে একটা চিত্র সেটা ফুটে ওঠে। এখানে কিছু অসমাপ্ত ভাস্কর্যও দেখা যায়, যা 1565 সালে দাক্ষিণাত্যের সালতানাতরা যে বিজয়নগর সাম্রাজ্য আক্রমণ করেছিলেন এবং তালিকোটার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল তার ইঙ্গিত দেয়। আমরা আমাদের মোস্ট অ্যাওয়েটেড ওই ছোটটাকে দেখ
লম্বা একটা লেজ নিয়ে ঘুরছে। আমরা আমাদের মোস্ট অ্যাওয়েটেড জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে বিরূপাক্ষ মন্দির। এটি শিবের মন্দির। বিরূপাক্ষ শিব ঠাকুরের অপর নাম। তাকে বিরূপাক্ষ কেন বলা হয়? বিরূপ অর্থাৎ ভিন্ন রূপ যাহার, বিরূপ অক্ষ অর্থাৎ আঁখি। শিব ঠাকুরের ত্রিনয়ন, যা কিনা সৃষ্টির সূচনা এবং বিনাশ উভয়েই সক্ষম। এই রূপ অভূতপূর্ব নয়নের অধিকারী যিনি, তাকে বিরূপাক্ষ বলা হয়। তাই শিব ঠাকুরের নাম বিরূপাক্ষ। এই হচ্ছে বিরূপাক্ষ মন্দিরের দ্বার, আর আমরা ভেতরে ঢুকে গিয়েছি। তো বিরূপাক্ষ মন্দিরের এই স্থানেই পৌরাণিক কাহিনী অনুযায়ী মাতা পার্বতী ও শিব ঠাকুরের বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই জন্য ধর্মীয়ভাবে এই জায়গাটি ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। আর আরেকটি মজার ব্যাপার হলো, যেমন এখানে শিব ঠাকুরকে বিরূপাক্ষ বলা হয়, তেমন মাতা পার্বতীকে পম্পা দেবী বলা হয়। কারণ পম্পা নামে একটি সরোবরের পাশে বসে মাতা পার্বতী ধ্যান বা উপাসনা করেছিলেন শিব ঠাকুরকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, এবং তাতে তিনি সফল হয়েছিলেন। তাই জন্য এই বিরূপাক্ষ মন্দিরকে কিন্তু পম্পাপতি মন্দিরও বলা হয়। এই যে মূল দ্বারটি অথবা গোপুরম, এটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো পিনহোল পদ্ধতিতে এর উল্টো ছায়া প্রতিফলিত হয়। এখন যেহেতু সূর্য প্রায় অস্তাগত, এই স্থাপত্য শিল্পকর্মের অসাধারণ এই কাজটা আমরা স্বচক্ষে দেখতে পারলাম না এবারে। এই বিরূপাক্ষ মন্দিরটি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের আমলে তৈরি নয়, এটি প্রায় 7ম শতাব্দীতে তৈরি, অথবা তারও আগে হয়তো। এই মন্দিরে চোল সম্রাটরা নিজেদের অর্ঘ্য নিবেদন করেছেন। তবে যে দ্বার দিয়ে আমরা ঢুকলাম, সেই দ্বারটি বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের আমলে তৈরি। এই স্ট্রাকচারগুলো ভালো করে দেখলেই বোঝা যায় যে এগুলো অনেকটা পুরনো, যে দ্বার দিয়ে আমরা ঢুকলাম সেই দ্বারটার থেকে। এবং নতুন ও পুরনো স্ট্রাকচারের যে সংমিশ্রণ রয়েছে এখানে অ্যাকচুয়ালি, সেটাও ভীষণভাবে প্রকট। এটা বিরূপাক্ষ দেবের মন্দিরের গর্ভগৃহের রাস্তা। এখানে ভিডিও করা বারণ, আমি ভিডিও করব না। এখানে একটা ধন্বন্তরীর মূর্তি রয়েছে, ধন্বন্তরীও এখানে পূজিত হন। আর এইদিকে যেরকমটা বলছিলাম, এখানে যেরকম শিব ঠাকুরকে বিরূপাক্ষ বলা হয়, মাতা পার্বতীকে পম্পা দেবী বলা হয়। তো এটা পার্বতী মন্দির। ভেতরে ভিডিও করা যাবে না। দাক্ষিণাত্যের সালতানাতের হামলায় অদ্ভুতভাবে এই মন্দিরটা কিন্তু খুব কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে সামনে নন্দীর উপরে স্বয়ং কিষ্কিন্ধার আদি বাসিন্দা হনুমান বিরাজমান, এখানে কিন্তু ভদ্রকালী দেবীর একটা মন্দিরও আছে, ওখানে আর আমাদের ভিডিওটা করা হয়নি। আজকের মতো আমাদের হাম্পি এক্সপ্লোরেশন খতম। আগামীকাল এক্স্যাক্টলি কী দেখবো না এখনও ঠিক করিনি, তবে অটো আর নিচ্ছি না আগামীকাল ফর শিওর। তো আমরা বেসিক্যালি ঠিক করে এসেছিলাম, মানে বিদ্যালা টেম্পল আর বিরূপাক্ষ টেম্পলটা আমরা দেখব। তো সেই দুটো মেইন আমাদের দেখা হয়ে গেছে, এই দুটো আমাদের মূল ইচ্ছা ছিল দেখার। এবার আমরা হোটেলে ফিরেছি এবং ঢুকছি। এই হোটেলটা কিন্তু ইজ নট সুটেবল ফর ওল্ড পিপল। এরকম সিঁড়ি দিয়ে যাদের কিনা হাঁটুর সমস্যা আছে, একটু বয়স্ক যারা, তাদের একটু ওঠাটা চাপের। তো দ্যাট ডিসক্লেমার আই ওয়ান্টেড টু গিভ। চলো এবার ঘরে ঢোকা যাক, তারপরে হচ্ছে না। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স আর ডিনার একসাথে করতে চলে এসেছি আমরা। তো এই চা, খুবই ভালো খেতে চাটা, আর হচ্ছে পনিরের একটা আইটেম নিয়েছি। দিস ইজ পনির সাথে, দিস ইজ অ্যামেজিং। এর উপরে বাদাম দিয়েছে,
তারপর তিল তিল দিয়েছে ক্রাশ করে, বাদাম দিয়েছে, ভীষণ ভালো খেতে, ভীষণ। ডিনারের জন্য আমরা অর্ডার করেছি পনির বাটার মশলা, কাজু ক্যাপসিকাম ফ্রাইড রাইস, হানি চিলি পোট্যাটো আর তন্দুরি রুটি ছিল, যেটা খাওয়া হয়ে গেছে। সবকটা খাবারই খুব ভালো খেতে, খুবই ভালো ক্যাফেটা। And here's our dessert. This is Hello to the Queen. Basically বিস্কিট দিয়ে একটা বেস বানানো, তার উপর আইসক্রিম, মানে চিজ কেক টাইপের একটা বেস বানানো, তারপর আইসক্রিম দেওয়া, বানানো। ভালো খেতে, বাহ। ডিনারটা কিন্তু আজকে দুর্দান্ত ছিল, জাস্ট দুর্দান্ত। মানে আই উড ডেফিনেটলি রেকমেন্ড এই পার্টিকুলার রেস্টুরেন্ট বা ক্যাফে, হোয়াট এভার ইউ কল ইট অ্যাজ, এই পার্টিকুলার খাবার জায়গাটা আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যদি তোমরা হাম্পিতে আসো। হোটেলের রুমে চলে এসেছি। আজকের দিনটা এন্ড হচ্ছে এইভাবে। কালকে সকাল এক্স্যাক্টলি কি করব, কিভাবে কি প্ল্যান করব, কোনো কিছুই এখনো ঠিক করে ওঠা হয়নি। তো দেখা যাক, সকালে আগে ঘুম থেকে উঠি, কখন উঠছি তার উপর ডিপেন্ড করছে যে এক্স্যাক্টলি কি করব, কোথায় যাব কালকে। হায়দ্রাবাদের ট্রাফিক মানে খুব খারাপ, কনজেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করি রাত্রির দিকে হায়দ্রাবাদ ঢোকার। তো সেটা যদি হয় তাহলে আমাদের এখান থেকে মোটামুটি 2টো নাগাদ বেরোলে সুবিধা হয়। তো 2টো অবধি কি করব, কারণ এখানে 9টার সময় চেক আউট। তো 9টার সময় চেক আউট তো করবো, তারপর লাগেজপত্র নিয়ে মানে মোটামুটি একটু মানে কম হ্যাপায় আর কি ঘোরা যায়, যে জায়গাগুলো দেখতে হবে, অনেক মগজ খাটাতে হবে, যেটা এখন একদমই আর শরীরে এনার্জি নেই। So good night for today, and let's meet tomorrow morning.